আমার স্ত্রী এক বাচ্চা রেখে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার 2 বছর পর একটা পতিতালয় থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। যেদিন খবরটা পেলাম সেদিন বিকেলটা অন্য দিনের মতোই সাধারণ ছিল। কাজ শেষ করে ঘরে ফিরেছি। ছোট ছেলেটা আমার পাশে বসে খাতা খুলে কিছু আঁকাআঁকি করছিল। ওর বয়স এখন 5, কিন্তু ওর চোখে মাঝে মাঝে যে শূন্যতা দেখি সেটা 5 বছরের কোনো শিশুর চোখে থাকার কথা না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। অচেনা একটা নম্বর। আমি ভাবলাম হয়তো কাজের কোনো ব্যাপার। ফোনটা ধরতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে একজন বলল, আপনি কি রাশেদ? আমি একটু অবাক হয়ে বললাম, জি বলছি। লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি থানার পক্ষ থেকে বলছি। আপনার স্ত্রী নীলা সম্পর্কে কিছু কথা আছে। আমার বুকের ভেতর হঠাৎ কেমন যেন ধক করে উঠল। 2 বছর হয়ে গেছে, নীলার কোনো খবর নেই। 2 বছর আগে সে আমাদের ছোট ছেলেটাকে রেখে এক লোকের সাথে পালিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকে আমি আর কখনো তার খোঁজ করিনি, করতে চাইও নি। কারণ যে মানুষ নিজের সন্তানের চোখের দিকে তাকিয়ে তাকে ফেলে চলে যেতে পারে, তার জন্য অপেক্ষা করা বোকামি ছাড়া কিছু না। তবুও পুলিশের মুখে তার নাম শুনে বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। আমি শান্ত থাকার চেষ্টা করে বললাম, কি হয়েছে? ওপাশ থেকে অফিসার বলল, আজকে শহরের একটা অবৈধ জায়গায় অভিযান চালানো হয়েছে। সেখানে কয়েকজন নারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন নিজের নাম বলেছে নীলা। সে বলেছে আপনি তার স্বামী। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না। অফিসার আবার বলল, আপনি যদি পারেন থানায় এসে একটু দেখা করবেন। আমি ধীরে ধীরে বললাম, কোথা থেকে তাকে ধরেছেন? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর অফিসার খুব ঠান্ডা গলায় বলল, একটা পতিতালয় থেকে। আমার মনে হলো যেন কেউ মাথার উপর দিয়ে ভারী কিছু ফেলে দিল। আমি চুপ করে ফোনটা কেটে দিলাম। ছেলেটা তখনও মেঝেতে বসে ছবি আঁকছে। ওর আঁকা ছবিতে একটা ছোট্ট ঘর, একটা বড় মানুষ আর একটা ছোট মানুষ হাত ধরে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম বড় মানুষটা আমি আর ছোটটা সে। কিন্তু ছবিতে আরেকজন নেই, ওর মা নেই। 2 বছর আগে যে রাতটা আমাদের জীবন পুরো বদলে দিয়েছিল, সেটা আমার এখনো স্পষ্ট মনে আছে। সেদিন রাত 10টার দিকে আমি কাজ থেকে বাসায় ফিরলাম। ঘরে ঢুকে বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। ঘর অদ্ভুতভাবে চুপচাপ। আমি ডাকলাম, নীলা। কোনো উত্তর নেই। ছেলেটা তখন ঘুমাচ্ছিল। রান্নাঘরে গেলাম, সেখানেও কেউ নেই। হঠাৎ টেবিলের ওপর একটা কাগজ দেখতে পেলাম। হাত কাঁপতে কাঁপতে কাগজটা খুললাম। সেখানে কয়েকটা মাত্র লাইন লেখা ছিল, আমি আর এই জীবনটা পারছি না। আমি যার সাথে যেতে চাই তার সাথে চলে যাচ্ছি। আমাকে খুঁজে লাভ নেই। সেই রাতে আমি বুঝেছিলাম মানুষ কখনো কখনো এতটাই অচেনা হয়ে যায় যে তাকে চিনতেই পারা যায় না। নীলা চলে যাওয়ার পুরো পাড়ায় খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কেউ কেউ সরাসরি এসে বলেছে, ভাই, আপনার স্ত্রী তো অন্য পুরুষের সাথে পালিয়েছে শুনলাম। কেউ আবার সহানুভূতির ভান ধরে বলেছে, আপনি এত ভালো মানুষ, সে এমন করলো কেন? আমি কোনো উত্তর দেইনি, কারণ আমি নিজে উত্তরটা জানতাম না। শুধু একটা কাজ করেছি, আমার ছেলেটাকে শক্ত করে বুকে জড়িয়ে রেখেছি। 2 বছর ধরে আমি একাই তাকে মানুষ করছি। সকালে কাজ, দুপুরে রান্না, রাতে তাকে গল্প শোনানো, সবকিছুই আমি করি। অনেক সময় খুব ক্লান্ত লাগে, কিন্তু ছেলেটা যখন রাতে ঘুমানোর আগে বলে, বাবা তুমি কোথাও যেও না, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করছি। আজ হঠাৎ সে অতীত আবার দরজায় কড়া নাড়ছে। রাতে ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। যাব কি যাব না। 2 বছর আগে যে নারী আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল, তাকে আবার দেখতে যাওয়ার কি কোনো মানে আছে? কিন্তু একটা অদ্ভুত কৌতূহল কাজ করছিল। সে এখন কোথায় দাঁড়িয়ে, কিভাবে সেখানে পৌঁছালো? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, পরদিন সকালে থানায় যাব। রাতটা প্রায় ঘুমহীন কাটল। সকালবেলা ছেলেটাকে পাশের বাড়ির আন্টির কাছে রেখে আমি থানার দিকে রওনা দিলাম। থানার ভেতর ঢুকতেই সেই অফিসার আমাকে চিনে ফেলল। সে বলল, আপনি রাশেদ? আমি মাথা নেড়ে বললাম, জি। সে আমাকে একটা ছোট ঘরের দিকে নিয়ে গেল। তারপর দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভেতরে আছে।
আমার বুকের ভেতরটা তখন অদ্ভুতভাবে ধুকপুক করছে। দরজাটা ধীরে ধীরে খুললাম। ঘরের ভেতরে একটা ব্রেঞ্চে বসে আছে একজন মহিলা, মাথা নিচু, চুল এলোমেলো, পুরনো একটা শাড়ি। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। তারপর সে ধীরে ধীরে মাথা তুলল। আর সেই মুহূর্তেই আমার বুকের ভেতরটা যেন জমে গেল, কারণ সে সত্যি নীলা। কিন্তু তার চোখে যে ভাঙার ক্লান্ত চেহারা দেখলাম, সেটা সেই নীলা না। 2 বছর আগে যে মেয়েটা আমার ঘর ছেড়ে অন্য একজন পুরুষের হাত ধরে চলে গিয়েছিল, আজ সে পুলিশের থানায় বসে আছে, একটা পতিতালয় থেকে গ্রেফতার হয়ে। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকে তার সামনে দাঁড়ালাম। নীলা খুব আস্তে বলল, তুমি খুব বদলে গেছো। আমি ঠান্ডা গলায় বললাম, মানুষ বদলায়, বিশেষ করে যখন তার স্ত্রী তাকে একটা ছোট বাচ্চা রেখে পালিয়ে যায়। আমার কথাটা শুনে সে মাথা নিচু করল। তার হাত দুটো কাঁপছিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। তারপর আমি সরাসরি প্রশ্ন করলাম, যার সাথে পালিয়েছিলে সে কোথায়? নীলা কিছুক্ষণ চুপ রইল। তারপর খুব ধীরে বলল, সে নেই। আমি কপাল কুঁচকে বললাম, মানে? সে চোখ তুলে আমার দিকে তাকালো। তার চোখ লাল হয়ে আছে। সে আমাকে বিক্রি করে দিয়েছিল। কথাটা শুনে আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। সেদিন রাতে যখন আমি তোমার ঘর ছেড়ে চলে যাই, আমি ভাবছিলাম আমি নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি। সে আমাকে বলেছিল আমরা অন্য শহরে গিয়ে বিয়ে করব। আমার বুকের ভেতর রাগ আর অপমান আবার জেগে উঠল। তার নাম কি ছিল? নীলা বলল, সুমন। আমি সেই নামটা আগে শুনিনি। সে বলতে লাগলো, প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। আমরা একটা বাসা ভাড়া করে থাকতাম। সে আমাকে খুব ভালোবাসার কথা বলতো, বলতো আমি তার সবকিছু। তার গলা হঠাৎ কেঁপে উঠল। কিন্তু একদিন সে বলল, আমাদের টাকা শেষ হয়ে গেছে। সে একটা কাজ ঠিক করেছে, আমাকে কয়েকদিন অন্য একটা জায়গায় থাকতে হবে। আমি তখনও বুঝিনি সে কি বলতে চাইছে। সে আমাকে একটা গাড়িতে করে নিয়ে গেল শহরের এক পুরনো এলাকায়। নীলার চোখ দিয়ে তখন ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ছে। আমি যখন বুঝলাম জায়গাটা কি, তখন অনেক দেরি হয়ে গেছে। আমার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তুমি পালানোর চেষ্টা করনি? সে তিক্ত হাসি হাসল। করেছিলাম, অনেকবার। তার কণ্ঠ ভারী হয়ে গেল। কিন্তু ওই জায়গা থেকে বের হওয়া এত সহজ না। আমি প্রথমবার খেয়াল করলাম তার হাতের কবজিতে পুরনো দাগ আছে। মনে হচ্ছিল কেউ একজন খুব শক্ত করে বেঁধে রেখেছিল। আমি হঠাৎ অনুভব করলাম আমার রাগের জায়গায় অন্য একটা অনুভূতি ধীরে ধীরে জায়গা নিচ্ছে। কিন্তু আমি সেটা প্রকাশ করলাম না। আমি ঠান্ডা গলায় বললাম, 2 বছর। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, 2 বছর আমি ওই জায়গায় ছিলাম। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পরে সে খুব আস্তে বলল, আমি অনেকবার তোমাদের কথা ভাবতাম। আমি তীক্ষ্ণ গলায় বললাম, আমাদের? সে মাথা নেড়ে বলল, তোমার আর আমাদের ছেলের। আমার বুকটা হঠাৎ ধক করে উঠল। 2 বছর ধরে আমার ছেলে প্রায়ই একটা প্রশ্ন করত, বাবা, মা কোথায়? আমি কখনো ঠিকমতো উত্তর দিতে পারিনি। আমি শুধু বলতাম, মা দূরে গেছে। নীলা কাপা গলায় বলল, সে এখন কেমন আছে? আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তারপর বললাম, সে ভালো আছে। নীলার চোখে হঠাৎ আলো জ্বলে উঠল। সে কি আমার কথা জিজ্ঞেস করে? আমি সরাসরি উত্তর দিলাম না, কারণ সত্যিটা খুব কঠিন। সে জিজ্ঞেস করে, প্রায়ই করে। কিন্তু আমি বললাম, সে এখন ছোট, এসবে বোঝে না। নীলা মাথা নিচু করে বসে রইল। তার কাঁধ কাঁপছিল। কিছুক্ষণ পরে সে এমন একটা কথা বলল, যেটা শুনে আমার বুকের ভিতর আবার ঝড় উঠল। সে খুব ধীরে বলল, রাশেদ, আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই। আমি বললাম, কি? সে কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর বলল, আমি আমি একবার আমার ছেলেকে দেখতে চাই। আমার মাথার ভিতর যেন শব্দটা প্রতিধ্বনিত হতে লাগলো। ছেলেকে দেখতে চাই। 2 বছর আগে যে মানুষ নিজের সন্তানকে ঘুমের মধ্যে রেখে অন্য একজনের সাথে চলে গিয়েছিল, আজ সে আবার তাকে দেখতে চায়। আমি ধীরে ধীরে বললাম, কেন? নীলা মাথা তুলল। তার চোখে অদ্ভুত এক ধরনের ভাঙা আলো। কারণ হয়তো এটাই আমার শেষ সুযোগ। আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি কপাল কুঁচকে বললাম, শেষ সুযোগ মানে? নীলা তখন এমন একটা কথা বলল, যেটা শুনে আমি বুঝলাম এ গল্পটা এখানেই শেষ না,
বরং আসল ঝড়টা এখনই শুরু হতে যাচ্ছে। সে ধীরে ধীরে বলল, কারণ পুলিশ শুধু আমাকে ওই জায়গা থেকে উদ্ধার করেনি। তার গলা কেঁপে উঠল। ওরা আমাকে একটা খুব খারাপ খবরও দিয়েছে। আমি অবাক হয়ে তাকালাম। কি খবর? নীলা আমার চোখের দিকে তাকিয়ে বলল, সুমন, যে লোকটার সাথে আমি পালিয়েছিলাম, সে কয়েক সেকেন্ড থামল। তারপর বলল, সে নাকি এখন আমাকে খুঁজছে। ঘরের ভেতর হঠাৎ অদ্ভুত একটা শীতলতা নেমে এলো। আমি বুঝতে পারলাম না কেন, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই মানুষটা আবার আমাদের জীবনে ফিরে এলে শুধু পুরনো ক্ষতই না, আরো বড় কোনো বিপদও হয়তো দরজার সামনে এসে দাঁড়াবে। পুলিশ অফিসার যখন বললেন যে এই পাচার চক্রে আমাদের গ্রামে একজন মানুষ জড়িত, তখন আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছিল সামনে খুব খারাপ একটা সত্য অপেক্ষা করছে। আমি সাব ইন্সপেক্টর মাহবুবের দিকে তাকিয়ে বললাম, কে সে? ঘরের ভিতর তখন অদ্ভুত নীরবতা। নাজমা মাথা নিচু করে বসে আছে, তার চোখে তখনও পানি। সাহেব কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, যেন তিনি কথাটা বলার আগে একটু ভাবছেন। তারপর ধীরে ধীরে বললেন, লোকটার নাম করিম উদ্দিন। আমার বুকটা যেন ধক করে উঠল। করিম চাচা? আমার মুখ দিয়ে অজান্তেই কথাটা বের হয়ে গেল। এই মানুষটাকে আমি ছোটবেলা থেকেই চিনি। আমাদের বাড়ির পাশে বাড়িতেই তার বসবাস। ছোটবেলা থেকেই তিনি আমাকে নিজের ছেলের মতোই দেখেছেন। আমি হতভম্ব হয়ে বললাম, এটা অসম্ভব। করিম চাচা এমন কিছু করতে পারেন না। মাহবুব সাহেব শান্ত গলায় বললেন, আমরা এখনও তদন্ত করছি, কিন্তু কিছু তথ্য পেয়েছি যেগুলো খুব সন্দেহজনক। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে রইলাম। নাজমা তখন ধীরে ধীরে মাথা তুলল। সে কাপা গলায় বলল, আমি আমি ওই মানুষটাকে একবার দেখেছিলাম। আমি দ্রুত তার দিকে তাকালাম। কোথায়? নাজমা একটু সময় নিল, যেন স্মৃতিগুলো জড়ো করছে। তারপর বলল, যে বাড়িতে আমাকে রাখা হয়েছিল, একদিন রাতে সে সেখানে এসেছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি নিশ্চিত? নাজমা ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আমি তাকে চিনতে পেরেছিলাম। আমার মাথা যেন ঘুরে উঠল। করিম চাচা, এই মানুষটা তো সেদিন আমাকে প্রথম বলেছিল যে নাজমা নাকি রাকিবের সাথে পালিয়ে গেছে। আমি তখন ভাবতে শুরু করলাম, সেদিন দুপুরে যখন আমি বাড়ি ফিরেছিলাম, তখন তিনিই প্রথম এই কথাটা বলেছিলেন। তখন তো গ্রামের অন্য কেউ কিছুই জানতো না। তাহলে তিনি এত দ্রুত কিভাবে জানলেন? আমার বুকের ভেতর ধীরে ধীরে একটা ভয়ঙ্কর সন্দেহ জন্ম দিতে লাগলো। আমি দাঁত চেপে বললাম, তিনি কি রাকিবের সাথে জড়িত? মাহবুব সাহেব বললেন, আমরা ধারণা করছি রাকিব শুধু একজন মধ্যস্থতাকারী। সে মেয়েদের ফাঁদে ফেলে শহরে নিয়ে আসে। আমি রাগে কাঁপতে লাগলাম। আর করিম চাচা? পুলিশ অফিসার বললেন, আমাদের সন্দেহ গ্রামে কিছু মানুষের তথ্য তিনি পাচারকারীদের কাছে দিতেন। আমার চোখের সামনে তখন অনেক পুরনো ঘটনা ভেসে উঠতে লাগলো। করিম চাচা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন, নাজমার সাথে গল্প করতেন। কখনো কখনো বলতেন, মেয়ে মানুষ একা ঘরে থাকে, সাবধানে থাকতে হয়। আমি তখন এসব কথা খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তিনি হয়তো সবকিছু খেয়াল করতেন। নাজমা তখন হঠাৎ বলল, সেদিন রাতে আমি একটা কথা শুনেছিলাম। আমি তার দিকে তাকালাম। কি কথা? সে ধীরে বলল, রাকিব আর ও বাড়ির মালিক কথা বলছিল। কি বলছিল? নাজমা চোখ বন্ধ করে বলল, রাকিব বলছিল এই মেয়েটাকে গ্রামের করিম চাচা নিজেই ঠিক করে দিয়েছে। আমার বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমি এখনই তার কাছে যাব। মাহবুব সাহেব দ্রুত বললেন, না, আপনি কোথাও যাবেন না। আমি রাগে বললাম, কেন? তিনি শান্তভাবে বললেন, আমরা ইতিমধ্যে তার উপর নজর রাখছি। আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। মানে? তিনি বললেন, আজ সকালে আমরা খবর পেয়েছি করিমউদ্দিন হঠাৎ করে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। আমার বুক ধক করে উঠল। তিনি পালিয়ে যাচ্ছেন? মাহবুব সাহেব মাথা নেড়ে বললেন, সম্ভবত। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। আমার মনে হচ্ছিল আমি যেন একটা দুঃস্বপ্নের ভেতরে আছি। যে মানুষটাকে আমি এত বছর ধরে সম্মান করেছি, সে কি সত্যি এমন ভয়ঙ্কর একটা কাজ করতে পারে? ঠিক তখনই থানার বাইরে হঠাৎ হইচই শোনা গেল। কেউ দৌড়ে এসে দরজার সামনে দাঁড়ালো।
একজন কনস্টেবল এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, বড় খবর। মাহবুব সাহেব বললেন, কি হয়েছে? কনস্টেবল বলল, আমরা করিমউদ্দিনের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু কিন্তু কি? সে বলল, বাড়ির ভেতরে তাকে পাওয়া যায়নি। আমার বুক ধক করে উঠল। তাহলে? কনস্টেবল বলল, কিন্তু বাড়ির ভেতরে আমরা একটা জিনিস পেয়েছি, যেটা দেখে মনে হচ্ছে এই চক্রটা আমরা যতটা ভাবছিলাম তার থেকেও অনেক বড়। মাহবুব সাহেব কপাল কুঁচকে বললেন, কি পেয়েছ? কনস্টেবল ধীরে বলল, একটা খাতা, যেখানে গ্রামের অনেক মেয়ের নাম লেখা আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আর সেই তালিকার একেবারে প্রথম নামটা ছিল নাজমা আক্তার। কনস্টেবলের কথাটা শোনার পর ঘরের ভেতর যেন হঠাৎ বাতাস থেমে গেল। একটা খাতা, আর সেই খাতায় গ্রামের অনেক মেয়ের নাম। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল। মনে হচ্ছিল এই ঘটনার ভয়ঙ্কর দিকটা আমরা এখনো পুরোটা বুঝতে পারিনি। সাব ইন্সপেক্টর মাহবুব চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি কনস্টেবলকে বললেন, খাতাটা কোথায়? কনস্টেবল বলল, স্যার, গাড়িতে রাখা আছে, নিয়ে আসো। কিছুক্ষণ পর কনস্টেবল একটা পুরনো নীল রঙের খাতা নিয়ে ঘরে ঢুকল। খাতাটা দেখতে একদম সাধারণ, যেন স্কুলের কোনো পুরনো খাতা। কিন্তু তার ভেতরে কি লেখা আছে, সেটাই হয়তো অনেক মানুষের জীবনের ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছে। মাহবুব সাহেব ধীরে ধীরে খাতাটা খুললেন। আমি অজান্তেই সামনে ঝুঁকে গেলাম। প্রথম পাতায় বড় করে একটা শব্দ লেখা, তালিকা। তার নিচে নামগুলো, একটার পর একটা। আমি দ্রুত চোখ বোলাতে লাগলাম। কিছু নাম আমার খুব পরিচিত। আমাদের গ্রামের কয়েকটা মেয়ের নাম সেখানে লেখা। কিন্তু সবচেয়ে বেশি কাঁপিয়ে দিল প্রথম নামটা, নাজমা আক্তার। তার পাশে একটা তারিখ লেখা, সেদিনের তারিখ, যেদিন নাজমা হারিয়ে গিয়েছিল। আমার হাত মুঠো হয়ে গেল। আমি দাঁত চেপে বললাম, এই মানুষটা কতদিন ধরে এসব করছে? মাহবুব সাহেব বললেন, খাতাটা দেখে মনে হচ্ছে অন্তত কয়েক বছর। আমার শরীর কেঁপে উঠল। মানে, এতদিন ধরে আমাদের গ্রামের মানুষই কিছু টের পায়নি? নাজমা তখন হঠাৎ ধীরে বলল, স্যার, আমি আরেকটা কথা মনে করতে পারছি। আমরা সবাই তার দিকে তাকালাম। মাহবুব সাহেব বললেন, কি কথা? নাজমা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যেদিন করিম চাচা ওই বাড়িতে এসেছিল সেদিন তারা একটা কথাও বলেছিল। আমি তাড়াতাড়ি বললাম, কি কথা? নাজমা কাপা গলায় বলল, রাকিব তাকে বলছিল, চাচা, গ্রামের লোকজন যদি কিছু বুঝে ফেলে। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। নাজমা বলল, তখন করিম চাচা হাসছিল। আমার বুক ধক করে উঠল। তারপর নাজমা বলল, তিনি বলেছিলেন, চিন্তা করিস না, ওদের মাথায় আমি এমন গল্প ঢুকিয়ে দিয়েছি, কেউ সত্যি খুঁজতেও যাবে না। আমার মাথায় যেন বজ্রপাত হলো। হঠাৎ সবকিছু পরিষ্কার হতে লাগলো। সেদিন করিম চাচাই তো প্রথমে বলেছিল নাজমা নাকি রাকিবের সাথে পালিয়েছে। তারপর পুরো গ্রাম এই কথাটাই বিশ্বাস করেছিল। কেউ আর খোঁজও নেয়নি, কারণ সবাই ধরে নিয়েছিল এটা প্রেমের ঘটনা। আমি ধীরে ধীরে বললাম, মানে, সবটাই আগে থেকে পরিকল্পনা ছিল। মাহবুব সাহেব মাথা নেড়ে বললেন, হ্যাঁ, যদি কেউ মনে করে মেয়ে প্রেম করে পালিয়েছে, তাহলে কেউ তাকে খুঁজতে যায় না। আমার বুকের ভেতর তখন রাগে আগুন জ্বলছে। আমি বললাম, তাকে ধরতেই হবে। ঠিক তখনই থানার ফোনটা বেজে উঠল। একজন পুলিশ ফোনটা ধরে কয়েক সেকেন্ড কথা বলল। তারপর সে দ্রুত মাহবুব সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার, খবর এসেছে। কি খবর? আমাদের টিম করিমউদ্দিনকে খুঁজে পেয়েছে। আমার বুক ধক করে উঠল। কোথায়? পুলিশ বলল, বাস স্ট্যান্ডে। মাহবুব সাহেব দ্রুত বললেন, ধরতে পেরেছে? পুলিশ মাথা নাড়ল, না স্যার, সে পালিয়ে গেছে। আমার মনে হয় মাটিটা যেন পায়ের নিচ থেকে সরে গেল। পালিয়ে গেছে? পুলিশ বলল, হ্যাঁ, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে। মাহবুব সাহেব বললেন, কি? পুলিশ ধীরে বলল, সে তাড়াহুড়ো করে পালানোর সময় একটা ব্যাগ ফেলে গেছে। ব্যাগে কি ছিল? পুলিশ বলল, অনেকগুলো মোবাইল ফোন আর কিছু কাগজপত্র। ঘরের ভেতর সবাই চুপ হয়ে গেল। মাহবুব সাহেব বললেন, কাগজে কি লেখা? পুলিশ একটু থেমে বলল, কিছু নাম আর ফোন নাম্বার। কিন্তু একটা নাম দেখে আমরা সবচেয়ে বেশি অবাক হয়েছি। আমার বুক আবার ধক করে উঠল। মাহবুব সাহেব বললেন, কোন নাম? পুলিশ ধীরে বলল, একজন স্থানীয় প্রভাবশালী মানুষের নাম। আমি অবাক হয়ে বললাম, কে? পুলিশ অফিসার ধীরে উত্তর দিল, আপনার গ্রামের চেয়ারম্যান।
ঘরের ভেতর যেন আবার ঝড় বয়ে গেল, কারণ এখন বোঝা যাচ্ছে এই অন্ধকার চক্রটা শুধু একজন মানুষের কাজ না, এর পেছনে হয়তো আরো বড় মানুষ জড়িত। চেয়ারম্যানের নামটা শোনার পর আমার মনে হলো কেউ যেন আমার মাথার ভেতর বজ্রপাত করেছে। আমি অবিশ্বাসের চোখে পুলিশের দিকে তাকিয়ে রইলাম। আপনি কি ঠিক শুনেছেন? আমি ধীরেই বললাম। পুলিশ অফিসার মাথা নেড়ে বললেন, আমরা নিজেরাও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু ব্যাগের ভেতর যে কাগজপত্র পাওয়া গেছে সেখানে চেয়ারম্যান সাহেবের নাম বারবার এসেছে। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। আমি জানালার দিকে তাকিয়ে রইলাম। আমাদের গ্রামের চেয়ারম্যান মজিবর রহমান, এই মানুষটাকে সবাই খুব সম্মান করে। গ্রামের স্কুলের উন্নয়ন, রাস্তা মেরামত, মসজিদের কাজ, সব জায়গাতেই তার নাম শোনা যায়। মানুষ তাকে প্রায়ই বলে গ্রামের অভিভাবক। কিন্তু এখন যদি সত্যি তিনি এই ভয়ঙ্কর চক্রের সাথে জড়িত হন, তাহলে বিষয়টা আমাদের ধারণার চেয়ে অনেক বড়। মাহবুব সাহেব ধীরে বললেন, আমাদের খুব সাবধানে এগোতে হবে, কারণ প্রভাবশালী লোকজন জড়িত থাকলে অনেক সময় প্রমাণ লুকানোর চেষ্টা করা হয়। আমি দাঁত চেপে বললাম, কিন্তু সত্যটা বের করতেই হবে। নাজমা তখনও চুপচাপ বসেছিল। হঠাৎ সে ধীরে বলল, স্যার, আমি একটা কথা বলতে চাই। আমরা সবাই তার দিকে তাকালাম। মাহবুব সাহেব বললেন, বলুন। নাজমা একটু দ্বিধা করল, তারপর বলল, যে বাড়িতে আমাকে রাখা হয়েছিল সেখানে মাঝে মাঝে কিছু বড় বড় লোক আসত। আমার বুক ধক করে উঠল। কেমন লোক? নাজমা বলল, তারা গাড়িতে করে আসতো। অনেক সময় তাদের সাথে নিরাপত্তার লোকও থাকত। মাহবুব সাহেব মনোযোগ দিয়ে শুনছিলেন। তুমি কি তাদের কাউকে চিনতে পেরেছিলে? নাজমা মাথা নাড়ল। না, আমি বেশিরভাগ সময় ঘরের ভেতরেই থাকতাম, বাইরে যেতে দিত না। সে একটু থামল, তারপর ধীরে বলল, কিন্তু একদিন আমি একটা কণ্ঠস্বর শুনেছিলাম, যেটা খুব পরিচিত মনে হয়েছিল। আমার বুক আবার কেঁপে উঠল। কার কণ্ঠস্বর? নাজমা বলল, আমি পুরোপুরি নিশ্চিত না, কিন্তু মনে হচ্ছিল এটা আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের গলা। ঘরের ভেতর সবাই একে অপরের দিকে তাকালো। মাহবুব সাহেব ধীরে বললেন, এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক তখনই থানার বাইরে হঠাৎ গাড়ির শব্দ শোনা গেল। একজন পুলিশ দৌড়ে এসে বলল, স্যার, বড় খবর। মাহবুব সাহেব বললেন, কি হয়েছে? পুলিশ হাঁপাতে হাঁপাতে বলল, আমাদের টিম রাকিবকে ধরেছে। আমার বুক ধক করে উঠল। কোথায়? শহরের একটা বাসা থেকে। আমার হাত মুঠো হয়ে গেল। এই মানুষটাই আমার জীবনের এত বড় সর্বনাশ করেছে। মাহবুব সাহেব বললেন, ওকে এখনই এখানে নিয়ে আসো। প্রায় আধা ঘন্টা পর থানার সামনে একটা পুলিশের গাড়ি এসে থামল। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। দুজন পুলিশ ধরে একজন ছেলেকে ভেতরে নিয়ে এলো। তার হাতে হাতকড়া লাগানো। আমি তাকিয়ে দেখলাম, সে রাকিব। 1 বছর আগে সেই আত্মবিশ্বাসী ছেলেটা যেন আর নেই। তার মুখ শুকনো, চোখে ভয়। আমাকে দেখিয়ে সে হঠাৎ থেমে গেল। আমি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার বুকের ভেতর তখন আগুন জ্বলছে। আমি দাঁত চেপে পড়লাম, তুই এটা কেন করলি? রাকিব মাথা নিচু করে রইল। মাহবুব সাহেব বললেন, সব সত্যি বলাই এখন তোর জন্য ভালো। রাকিব কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, আমি একা এটা করিনি। আমি তীব্র গলায় বললাম, তাহলে কারা করেছে? রাকিব মাথা তুলে আমাদের দিকে তাকালো। তার চোখে তখন ভয় স্পষ্ট। সে ধীরে বলল, করিম চাষা শুধু নাম দেয়, কিন্তু আসল লোক অন্য। মাহবুব সাহেব জিজ্ঞেস করলেন, কে? রাকিব কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, তারপর ফিসফিস করে বলল, চেয়ারম্যান সাহেব। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। কিন্তু ঠিক তখনই রাকিব আরেকটা কথা বলল, যেটা শুনে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। সে বলল, কিন্তু একটা কথা আপনি জানেন না। আমি কপাল কুঁচকে বললাম, কি কথা? রাকিব ধীরে বলল, নাজমাকে আমরা প্রথমে নেওয়ার পরিকল্পনা করিনি। আমার বুক ধক করে উঠল। মানে? রাকিব আমার চোখের দিকে তাকিয়ে বলল, ওই তালিকায় প্রথমে অন্য একজনের নাম ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই নামটা কেটে দিয়ে নাজমার নাম লেখা হয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কেন? রাকিব ধীরে বলল, কারণ চেয়ারম্যান সাহেব নিজে নাজমাকে দেখেছিলেন। আর তখনই সিদ্ধান্ত বদলে যায়। ঘরের ভেতর সবাই স্তব্ধ, কারণ এখন বোঝা যাচ্ছে
নাজমা শুধু একটা তালিকার নাম ছিল না, সে কারো বিশেষ লক্ষ্য হয়ে গিয়েছিল। রাকিবের মুখ থেকে শেষ কথাটা শোনার পর ঘরের ভেতর যেন এক মুহূর্তের জন্য সব শব্দ থেমে গেল। চেয়ারম্যান সাহেব নিজে নাজমাকে দেখেছিলেন, আর তখনই সিদ্ধান্ত বদলে যায়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মনে হচ্ছিল বুকের ভেতরটা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। আমি ধীরে বললাম, মানে শুধু তাকে দেখে? রাকিব মাথা নিচু করে বলল, হ্যাঁ। আমার হাত মুঠো হয়ে গেল। এত বড় একটা অপরাধ, এত মানুষের জীবন নষ্ট, আর সবকিছুর শুরু শুধু কারো লোভী চোখ থেকে। মাহবুব সাহেব কঠিন গলায় বললেন, সব পরিষ্কার করে বল। রাকিব দীর্ঘশ্বাস ফেলল। করিম চাচা গ্রামের খবর দিত, কোন বাড়িতে কি হচ্ছে, কারা একা থাকে, কারা সহজে ফাঁদে পড়তে পারে, সব। আমি অবাক হয়ে শুনছিলাম। সে বলল, তারপর আমরা সুযোগ বুঝিয়ে মেয়েদের শহরে নিয়ে আসতাম, বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে। কখনো চাকরির কথা, কখনো আত্মীয় অসুস্থ, এমন কিছু। নাজমা চুপচাপ বসে শুনছিল। রাকিব বলল, নাজমার ক্ষেত্রেও প্রথমে অন্য একটা নাম ঠিক ছিল, কিন্তু একদিন চেয়ারম্যান সাহেব গ্রামে এসে করিম চাচার সাথে কথা বলছিলেন। সে একটু থামল, তারপর বলল, সেদিন নাজমা উঠোনে কাপড় শুকাচ্ছিল। আমার বুক ধক করে উঠল। রাকিব বলল, চেয়ারম্যান সাহেব তাকে দেখে করিম চাচাকে আলাদা করে কিছু বলেছিলেন। পরে করিম চাচা আমাকে ফোন করে বলল তালিকা বদলাতে হবে। আমার মাথা নিচু হয়ে গেল। এসব কথা শুনতে শুনতে মনে হচ্ছিল আমার পুরো পৃথিবী ভেঙে পড়ছে। ঠিক তখনই থানার ভেতর আবারও হঠাৎ দৌড়ঝাঁপ শুরু হলো। একজন পুলিশ দ্রুত ঘরে ঢুকল। স্যার। মাহবুব সাহেব তাকালেন। কি হয়েছে? পুলিশ বলল, করিমউদ্দিনকে আমরা ধরেছি। আমার বুক ধক করে উঠল। কোথায়? হাইওয়ের কাছে একটা লরির ভেতরে লুকিয়েছিল। মাহবুব সাহেব বললেন, ওকে এখানে নিয়ে আসো। কিছুক্ষণ পর থানার সামনে আবার পুলিশের গাড়ি এসে থামল। দুজন কনস্টেবল ধরে একজন বৃদ্ধ লোককে ভেতরে নিয়ে এলো। আমি তাকিয়ে দেখলাম করিম চাচা। তার মুখে তখন ভয় স্পষ্ট। আমাকে দেখে সে থেমে গেল। আমাদের চোখে চোখ পড়তেই সে হঠাৎ মুখ ঘুরিয়ে নিল। আমি ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালাম। চাচা। আমার গলা ভারী হয়ে গিয়েছিল। আপনি এটা কিভাবে করলেন? তিনি কোনো উত্তর দিলেন না। মাহবুব সাহেব কঠোর গলায় বললেন, সব সত্যি বলবেন, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। করিম চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, আমি একা কিছু করিনি। মাহবুব সাহেব বললেন, আমরা জানি, কিন্তু শুরুটা আপনার থেকে। তিনি মাথা নিচু করে বললেন, আমি শুধু নাম দিতাম, বাকিটা তারা করত। আমি অবিশ্বাসের চোখে তাকালাম। আপনি জানতেন কি হতে পারে তাদের সাথে? করিম চাচা ধীরে বললেন, শুরুতে ভাবিনি ব্যাপারটা এতদূর যাবে। আমি রাগেই কাঁপতে লাগলাম। মিথ্যা বলবেন না। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। মাহবুব সাহেব বললেন, চেয়ারম্যানের সাথে আপনার সম্পর্ক কি? করিম চাচা প্রথমে কিছু বললেন না, কিন্তু কিছুক্ষণ ধীরে বললেন, সব কাজ তার ইশারায় হতো। ঘরের ভেতর সবাই আবার স্তব্ধ হয়ে গেল। মানে? মাহবুব সাহেব জিজ্ঞেস করলেন। করিম চাচা বললেন, আমি শুধু গ্রামের খবর দিতাম। রাকিব মেয়েদের নিয়ে আসতো, আর শহরের লোকজন তারা সব সামলাতো। আমি দাঁড়িয়ে শুনছিলাম। মনে হচ্ছিল এই মানুষটাকে আমি কখনো চিনতেই পারিনি। ঠিক তখনই থানার বাইরে আবার গাড়ির শব্দ শোনা গেল। একজন পুলিশ দ্রুত এসে বলল, স্যার, চেয়ারম্যান সাহেব থানায় এসেছেন। ঘরের ভেতর সবাই একে অপরের দিকে তাকালো। মাহবুব সাহেব বললেন, তিনি কেন এসেছেন? পুলিশ বলল, তিনি বলছেন এই মামলার ব্যাপারে কথা বলতে চান। আমার বুক ধক করে উঠল। কিছুক্ষণ পর দরজার সামনে একজন মানুষ এসে দাঁড়ালো। সাদা পাঞ্জাবি, গম্ভীর মুখ, গ্রামের চেয়ারম্যান। তিনি ভেতরে ঢুকে চারদিক তাকালেন, তারপর শান্ত গলায় বললেন, আমি শুনেছি আমার নাম এখানে জড়ানো হচ্ছে। ঘরের ভেতর তখন নিঃশব্দ উত্তেজনা। মাহবুব সাহেব বললেন, আমাদের কিছু প্রশ্ন আছে। চেয়ারম্যান ধীরে হাসলেন, প্রশ্ন করতে পারেন। কিন্তু ঠিক তখনই রাকিব হঠাৎ চিৎকার করে উঠল, স্যার, সাবধানে থাকবেন। তার গলায় এমন ভয় ছিল যে মুহূর্তের জন্য সবাই থেমে গেল। মাহবুব সাহেব ভ্রুকুচকে বললেন, কেন? কি বলতে চাইছো? রাকিব কাপা গলায় বলল, এই মানুষটা খুব শক্তিশালী। অনেক বড় বড় লোক তার সাথে জড়িত। কেউ তার বিরুদ্ধে কথা বলতে সে ছাড়ে না। ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা চেয়ারম্যান তখন ধীরে ধীরে হাসলেন।
একটা ঠান্ডা, আত্মবিশ্বাসী হাসি। তিনি বললেন, দেখছেন তো স্যার, অপরাধীরা ধরা পড়লে এমন গল্পই বানায়। তার গলা খুব শান্ত, কিন্তু কথার ভেতরে একটা অদ্ভুত চাপা শক্তি ছিল। মাহবুব সাহেব বললেন, আপনার নাম কিছু কাগজপত্রে পাওয়া গেছে। চেয়ারম্যান ধীরে বললেন, কাগজে তো অনেক কিছু লেখা থাকতে পারে, তাতে সত্যি প্রমাণ হয় না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলাম। আমার বুকের ভেতর তখন রাগ আর অপমান জমে উঠেছে। আমি হঠাৎ বলে ফেললাম, আপনি নাজমাকে চিনেন? চেয়ারম্যান প্রথমবারের মতো আমার দিকে তাকালেন। তার চোখে তখন অদ্ভুত একটা দৃষ্টি। তিনি বললেন, গ্রামের মানুষ তো অনেককেই চিনি। আমি দাঁত চেপে বললাম, আপনি কি তাকে এই জায়গায় পাঠানোর সাথে জড়িত? ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। চেয়ারম্যান কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্তভাবে বললেন, তোমার আবেগ আমি বুঝতে পারছি, কিন্তু অভিযোগ করার আগে প্রমাণ লাগে। মাহবুব সাহেব তখন টেবিলের উপর খাতাটা রাখলেন। এই খাতাটা করিমউদ্দিনের বাড়ি থেকে পাওয়া গেছে। চেয়ারম্যান একবার খাতার দিকে তাকালেন। তার মুখের ভাব বদলালো না। এই খাতার সাথে আমার কি সম্পর্ক? মাহবুব সাহেব বললেন, এই তালিকায় যেসব মেয়ের নাম আছে তাদের কয়েকজনের বিষয়ে ইতিমধ্যে আমরা তথ্য পেয়েছি। চেয়ারম্যান এবার একটু গম্ভীর হলেন। তাতে? মাহবুব সাহেব ধীরে বললেন, আর এই কাগজে আপনার নাম আছে। তিনি টেবিলের উপর আরেকটা কাগজ রাখলেন। চেয়ারম্যান কাগজটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড দেখলেন। তারপর হালকা হাসলেন। এটা তো ফোনের নম্বরের তালিকা। আমার নম্বর অনেকের কাছেই থাকতেই পারে। ঘরের ভেতর আবার চাপা উত্তেজনা। ঠিক তখন করিম চাচা হঠাৎ বললেন, স্যার, আমি একটা কথা বলবো। সবাই তার দিকে তাকালো। মাহবুব সাহেব বললেন, চলুন। করিম চাচা কাপা গলায় বললেন, সব কাজ তার কথাতেই হতো। চেয়ারম্যান এবার প্রথমবারের মতো একটু বিরক্ত হলেন। কি আজে বাজে কথা বলছো? করিম চাচা মাথা নিচু করে বললেন, আমি মিথ্যা বলছি না। তার গলা কাঁপছিল। মেয়েদের নাম আমি দিতাম, কিন্তু কোথায় পাঠানো হবে সেটা চেয়ারম্যান সাহেব ঠিক করতেন। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা। চেয়ারম্যান এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তিনি করিম চাচার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি বুঝে কথা বলছো তো? তার গলায় একটা চাপা হুমকি স্পষ্ট ছিল। কিন্তু করিম চাচা এবার মাথা তুলে বললেন, আমি আর মিথ্যা বলতে চাই না। তার চোখে তখন ভয় থাকলেও একটা ক্লান্তি ছিল। মাহবুব সাহেব শান্তভাবে বললেন, আপনার কথা আমরা রেকর্ড করছি। চেয়ারম্যান এবার কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে হেসে বললেন, আপনারা মনে করছেন আমি এসবের সাথে জড়িত? মাহবুব সাহেব বললেন, আমরা তদন্ত করছি। চেয়ারম্যান বললেন, তদন্ত করুন। তারপর তিনি হঠাৎ আমার দিকে তাকালেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও, নতুন করে জীবন শুরু করো, এসব ঝামেলায় জড়িও না। তার কথাটা শুনে আমার বুকের ভেতর আবার আগুন জ্বলে উঠল। আমি বুঝতে পারছিলাম এটা শুধু উপদেশ না, এটা একটা সতর্কবার্তা। ঠিক তখনই থানার বাইরে হঠাৎ আবার হইচই শুরু হলো। একজন পুলিশ দৌড়ে এসে বলল, স্যার, শহরের ওই বাড়িতে আবার অভিযান চালানো হয়েছে। মাহবুব সাহেব বললেন, কি পাওয়া গেছে? পুলিশ হাঁপাতে হাঁপাতে বলল, ওই জায়গা থেকে কিছু কাগজপত্র আর একটা ভিডিও রেকর্ডিং পাওয়া গেছে। ঘরের ভেতর সবাই চুপ। মাহবুব সাহেব জিজ্ঞেস করলেন, ভিডিওতে কি আছে? পুলিশ ধীরে বলল, ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন বড়লোক ওই বাড়িতে আসা যাওয়া করছে। আমার বুক ধক করে ওঠে। মাহবুব সাহেব বললেন, তাতে কি চেয়ারম্যানের চেহারা আছে? পুলিশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, স্যার, শুধু চেয়ারম্যান না, ঘরের ভেতর সবাই অপেক্ষা করছে। পুলিশ ধীরে বলল, ভিডিওতে আরও একজনকে দেখা গেছে, যাকে দেখে আমরা সবচেয়ে বেশি অবাক হয়েছি। আমি অবাক হয়ে বললাম, কে? পুলিশ অফিসার ধীরে উত্তর দিল, আপনার খুব কাছের একজন মানুষ। আমার মনে তখন একের পর এক মুখ ভেসে উঠতে লাগল। গ্রামের বন্ধু, আত্মীয়, পরিচিত মানুষ। আমি কাপা গলায় বললাম, নামটা বলুন। পুলিশ অফিসার ধীরে আমার দিকে তাকালেন। তারপর বলল, আপনার ছোট চাচাতো ভাই নাসিম। আমার মনে হলো যেন মাটিটা পায়ের নিচ থেকে সরে গেল। নাসিম? আমি অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলাম। নাসিম আমার চাচাতো ভাই হলেও প্রায় ছোট ভাইয়ের মতোই ছিল। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমি তাকে নিজের ঘরেও অনেকবার এনেছি। নাজমার সাথে তার পরিচয় ছিল।
আমি ফিসফিস করে বললাম, এটা হতে পারে না। মাহবুব সাহেব বললেন, ভিডিওটা এখনো পুরোপুরি পরীক্ষা করা হচ্ছে, কিন্তু প্রথম দেখে মনে হচ্ছে সে ওই বাড়িতে কয়েকবার গেছে। আমার মাথা ঘুরিয়ে উঠল। নাজমাও বিস্ময়ে আমার দিকে তাকিয়ে আছে। সে ধীরে বলল, নাসিম তো প্রায় আমাদের বাড়িতে আসতো। আমি মাথা নিচু করে বসে পড়লাম। হঠাৎ অনেক ছোট ছোট ঘটনা মনে পড়তে লাগলো। নাসিম প্রায় হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসতো। কখনো বলতো, ভাইয়া একটু বসতে এলাম। কখনো বলতো, ভাবির রান্না খেতে ইচ্ছে করছে। আমি তখন এসব খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সে কি আমাদের ঘরটা নজর রাখছিল। ঠিক তখনই থানার বাইরে আবার ফোন বেজে উঠল। একজন পুলিশ ফোন করে কয়েক সেকেন্ড কথা বলল। তারপর সে দ্রুত মাহবুব সাহেবের দিকে তাকালো। স্যার, নতুন খবর এসেছে। কি খবর? আমাদের টিম নাসিমের বাড়িতে গিয়েছিল। আমার বুক ধক করে উঠল। সে কি সেখানে আছে? পুলিশ মাথা নাড়ল। না, সে বাড়িতে নেই। আমার গলা শুকিয়ে গেল। তাহলে? পুলিশ বলল, তার পরিবার বলছে সে গতকাল রাত থেকেই নিখোঁজ। মাহবুব সাহেব ধীরে বললেন, মানে খবরটা হয়তো তার কানেও পৌঁছে গেছে। ঘরের ভেতর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঠিক তখনই নাজমা হঠাৎ খুব আস্তে করে বলল, আমি একটা কথা মনে করতে পারছি। আমরা সবাই তার দিকে তাকালাম। মাহবুব সাহেব বললেন, কি কথা? নাজমা একটু ভাবল, তারপর বলল, যে বাড়িতে আমাকে রাখা হয়েছিল সেখানে একদিন একজন ছেলে এসেছিল। কেমন ছেলে? নাজমা বলল, আমি পুরো মুখটা দেখতে পাইনি, কিন্তু তার গলার আওয়াজ খুব পরিচিত লাগছিল। কিন্তু আমি তাকে দেখতে পারি নাই। আমি অনেক চেষ্টা করেছি তাকে দেখার জন্য। আমি চিৎকার করছি, যাতে আমার পরিচিত হলে আমাকে ওখান থেকে বের করতে পারে। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। নাজমা বলল, সে রাকিবকে বলছিল, গ্রামের খবর ঠিকমতো দিস, কেউ যেন সন্দেহ না করে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, তুমি কি মনে করো সে নাসিম ছিল? নাজমা ধীরে বলল, আমি নিশ্চিত না, কিন্তু গলাটা অনেকটাই তার মতো ছিল। ঘরের ভেতর আবারও নীরবতা। মাহবুব সাহেব বললেন, আমাদের এখন সবচেয়ে জরুরি কাজ হলো নাসিমকে খুঁজে বের করা। ঠিক তখনই থানার বাইরে হঠাৎ একটা মোটর সাইকেলের শব্দ শোনা গেল। একজন লোক দৌড়ে ভেতরে ঢুকে বলল, স্যার। মাহবুব সাহেব বললেন, কি হয়েছে? লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, হাইওয়ের কাছে একটা দুর্ঘটনা ঘটেছে। তাতে কি? লোকটা বলল, দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। আর তার পকেটে যে আইডি কার্ড পাওয়া গেছে। কার? লোকটা ধীরে বলল, নাসিমের। ঘরের ভেতর সবাই এক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল, কারণ এখন প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়ালো। নাসিম কি সত্যি পালাচ্ছিল, নাকি কেউ তাকে চুপ করিয়ে দিতে চাইছিল? নাসিমের নামটা শোনার পর আমার বুকের ভেতর যেন হঠাৎ চাপা একটা ভয় জমে উঠল। দুর্ঘটনা? আমি ধীরে বললাম। পুলিশ অফিসার মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার। অবস্থা খুব খারাপ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাহবুব সাহেব সঙ্গে সঙ্গে বললেন, কোন হাসপাতালে? শহরের সদর হাসপাতাল। তিনি এক সেকেন্ডও দেরি করলেন না। চলুন, এখনই যেতে হবে। আমি কিছু না ভেবে তার সাথে বের হয়ে পড়লাম। মাথার ভেতর তখন হাজারটা চিন্তা ঘুরছে। নাসিম আমার ছোট ভাইয়ের মতো। সে কি সত্যি এসবের সাথে জড়িত? আর যদি জড়িত থাকে, তাহলে এখন সে কেন পালাচ্ছিল? নাকি কেউ তাকে চুপ করিয়ে দিতে চাইছিল? পুলিশের গাড়ি দ্রুত রাস্তা পেরিয়ে শহরের দিকে ছুটতে লাগল। আমার মনে হচ্ছিল প্রতিটা মিনিট যেন ঘন্টার মতো লম্বা হয়ে যাচ্ছে। হাসপাতালে পৌঁছানোর পর দেখি জরুরি বিভাগের সামনে ভিড়। একজন নার্স দ্রুত আমাদের ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকেই দেখি একটা বেডে একজন শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, শরীর জুড়ে আঘাতের চিহ্ন। আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম, আর তারপর আমার বুক কেঁপে উঠল। সে নাসিম, তার চোখ বন্ধ, শ্বাস খুব ধীর। আমি তার পাশে দাঁড়িয়ে পড়লাম। নাসিম, আমি আস্তে ডাকলাম। কোনো সাড়া নেই। মাহবুব সাহেব ডাক্তারকে জিজ্ঞেস করলেন তার অবস্থা কেমন। ডাক্তার বললেন, অবস্থা সংকটজনক, মাথায় গুরুতর আঘাত পেয়েছে, তবে জ্ঞান ফিরে কিছু কথা বলা সম্ভব হতে পারে। আমার মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। ঠিক তখনই নাসিমের আঙ্গুলটা একটু নড়ল। আমি ঝুঁকে পড়লাম। নাসিম, আমি ভাইয়া, শুনতে পাচ্ছিস? ধীরে ধীরে তার চোখ একটু খুলল। তার দৃষ্টি ঝাপসা, কিন্তু আমাকে চিনতে পারল। তার ঠোঁট কাঁপছিল। আমি বললাম,
কি হয়েছে? কে এটা করেছে? নাসিম খুব কষ্ট করে বলল, আমি পালাচ্ছিলাম। কেন? সে কষ্টে শ্বাস নিতে নিতে বলল, ওরা আমাকে মেরে ফেলতো। মাহবুব সাহেব সামনে এগিয়ে এলেন। কারা? নাসিম চোখ বন্ধ করে আবার খুলল। তার গলা প্রায় শোনা যাচ্ছে না। সে বলল, চেয়ারম্যান। না, সে একা না। ঘরের ভেতর সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছে। তাহলে কে? নাসিম কষ্টে বলল, তার উপরে আরেকজন আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কে সে? নাসিম ঠোঁট নাড়ল, কিন্তু শব্দ বের হলো না। আমি তার হাত ধরে বললাম, বল, প্লিজ বল। সে আবার চেষ্টা করল। তার চোখে তখন ভয়। সে শহরের। হঠাৎ তার শরীর কেঁপে উঠল। মনিটরে শব্দ বেড়ে গেল। ডাক্তার দ্রুত এগিয়ে এলেন। সবাই বাইরে যান। আমাদের জোর করে বাইরে বের করে দেওয়া হলো। আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। আমার হাত কাঁপছে। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, চেয়ারম্যানের ওপরে আর কেউ আছে। মানে এই চক্রটা আরো বড়। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। আমরা দৌড়ে তার কাছে গেলাম। কেমন আছে? আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু অবস্থা খুবই খারাপ। আমার বুক ভারী হয়ে গেল। ঠিক তখনই মাহবুব সাহেবের ফোন বেজে উঠল। তিনি ফোন ধরলেন। কিছুক্ষণ কথা বলার পর তার মুখের ভাব বদলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি ধীরে বললেন, শহরের ওই বাড়িতে আবার তল্লাশি চালানো হয়েছে। তাতে কি পাওয়া গেছে? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, একটা রেজিস্টার, যেখানে শুধু নাম না, টাকার হিসাবও লেখা আছে। কার টাকার? মাহবুব সাহেব ধীরে বললেন, প্রতিটা মেয়ের পাশে একটা অঙ্ক লেখা, আর কিছু নামের পাশে বড় অঙ্ক। আমি কাপা গলায় বললাম, নাজমার নাম? তিনি একটু থেমে বললেন, তার নামের পাশে সবচেয়ে বড় অঙ্ক লেখা। আমার মাথা নিচু হয়ে গেল। কেন? কেন নাজমা? এই প্রশ্নটা আবার আমার ভেতর জেগে উঠল। ঠিক তখনই মাহবুব সাহেব আরেকটা কথা বললেন, আর সে রেজিস্টারের শেষ পাতায় একটা নাম লেখা আছে। আমি তাকালাম। কোন নাম? তিনি ধীরে বললেন, যে নামটা শুনলে হয়তো পুরো গল্পটাই বদলে যাবে। কে? মাহবুব সাহেব বললেন, একজন প্রভাবশালী শহরের ব্যবসায়ী, যাকে সবাই সম্মান করে। ঘরের ভেতর আবার নীরবতা। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম, এই গল্পটা এখন শুধু আমার বা নাজমার না। এটা একটা বড় অন্ধকারের গল্প, যেখানে মানুষের মুখে ভালোবাসা, সম্মান, ধর্ম, সমাজ সবকিছুর আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর একটা চক্র। আমি ধীরে মাহবুব সাহেবকে বললাম, ওই ব্যবসায়ীর নামটা বলুন। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, নামটা এখনই বলা ঠিক হবে না, কারণ আমরা নিশ্চিত হতে চাই। আমি বিরক্ত হয়ে বললাম, এত কিছু জানার পর আপনি অপেক্ষা করবেন? তিনি শান্তভাবে বললেন, কারণ এই লোকটা খুব বড়। প্রমাণ ছাড়া কিছু করলে পুরো কেসটাই ভেঙে পড়বে। আমি চুপ হয়ে গেলাম। ঠিক তখনই হাসপাতালের দরজা খুলে একজন নার্স বের হলো। রোগীর জ্ঞান ফিরেছে। আমি দ্রুত ভেতরে ঢুকে পড়লাম। নাসিম তখন দুর্বল চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। নাসিম, এবার সব বল। সে কষ্ট করে শ্বাস নিতে নিতে বলল, সময় কম। মাহবুব সাহেব সামনে এগিয়ে এলেন। যা জানো সব বলো। নাসিম চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড শ্বাস নিল। তারপর ধীরে বলল, চেয়ারম্যান শুধু লোক জোগাড় করত, আসল কাজ করত শহরের লোকটা। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। কে সে? নাসিম কাপা গলায় বলল, রাশেদ মালিক। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা। নামটা আমি আগে শুনেছি। শহরের বড় ব্যবসায়ী, দান খয়রাত করে, এতিমখানায় সাহায্য দেয়, এমনই তার পরিচয়। আমি ফিসফিস করে বললাম, সে কেন এসব করবে? নাসিম ধীরে বলল, টাকা আর ক্ষমতা। তার চোখে তখন ভয়। যারা তার বিরুদ্ধে যায় তারা বাঁচে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মাহবুব সাহেব দ্রুত বললেন, আর কি জানো? নাসিম সে শক্তিটুকু জড়ো করে বলল, ওই বাড়িতে একটা গোপন রুম আছে, সেখানে সব প্রমাণ। তার কথা শেষ হওয়ার আগেই তার শরীর আবার কেঁপে উঠল। ডাক্তাররা দ্রুত ভেতরে ঢুকে গেল। আমাদের আবার বাইরে বের করে দেওয়া হলো। আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর শুধু একটা নাম ঘুরছে, রাশেদ মালিক। সেদিন রাতেই পুলিশ আবার অভিযান চালায় শহরের সেই বাড়িতে। নাসিম যে গোপন রুমের কথা বলেছিল সেটা সত্যি পাওয়া যায়। সেখানে লুকানো ছিল ভিডিও রেকর্ডার, হিসাব আর অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ। সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল, চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। করিম চাচা, রাকিব, সবাই পুলিশের হেফাজতে। আর শহরে সে প্রভাবশালী ব্যবসায়ী
রাশেদ মালিক সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিমানবন্দর থেকেই তাকে আটক করা হয়। কয়েকদিন পর আমি আবার থানায় গেলাম। নাজমা তখন শান্ত হয়ে বসেছিল। তার চোখে এখনো কষ্ট আছে, কিন্তু আগের মতো ভয় নেই। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, চলো বাড়ি যাই। নাজমা আমার দিকে তাকালো। তার চোখে পানি চলে এলো। তুমি আমাকে নিয়ে যাবে? আমি গভীর একটা শ্বাস নিলাম। তুমি যদি ফিরে আসতে চাও তাহলে হ্যাঁ। নাজমা হঠাৎ কাঁদতে শুরু করলো। আমি ইচ্ছে করে যাইনি। আমি ধীরে বললাম, আমি এখন জানি কিছু সত্যি জানতে সময় লাগে, আর কিছু মানুষকে বুঝতে আরো বেশি সময় লাগে। গ্রামে ফেরার পথে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। সবকিছু আগের মতোই আছে, রাস্তা, গাছ, মানুষ। কিন্তু আমার চোখে সবকিছু বদলে গেছে। কারণ আমি জানি অন্ধকার সবসময় দূরে থাকে না। অনেক সময় সেটা আমাদের একেবারে কাছে লুকিয়ে থাকে, আর আমরা বুঝতেই পারি না। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো জানাবেন প্লিজ। আর কী ধরনের গল্প পড়তে চান কমেন্টে জানিয়ে যাবেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।